আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা করব পিআর সিস্টেমের নির্বাচন নিয়ে। গত 2 দিন আগে চরমোনাইর থেকে ঢাকা একটি মহাসমাবেশ হয় এবং মহাসমাবেশে তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল পিআর সিস্টেমের নির্বাচন নিয়ে। তো তাদের সাথে শুধু চরমোনাই না, চরমোনাইয়ের সাথে আরও বিভিন্ন দল একত্রিত ছিল। তো পিআর সিস্টেমের নির্বাচনে আসলে যারা ছোট ছোট দল আছে তাদের উপকার হবে এবং বড় দলের জন্য আমি মনে করি ক্ষতি। কারণ পিআর সিস্টেমের নির্বাচনটা হলো ভোটের পার্সেন্ট অনুসারে আসন ভাগাভাগি করা। তো এখন বিএনপির কিন্তু যারা নেতৃবৃন্দ আছেন শীর্ষ পর্যায়ের, তারা কিন্তু পিআর সিস্টেমের নির্বাচন চাচ্ছে না। কারণ পিআর সিস্টেমের নির্বাচন যদি হয় তাহলে তাদের আসন সংখ্যা তারা অনেক কম পাবে। এটা স্বাভাবিক, যে কোনো বড় দলের ক্ষেত্রে এটা হবে। আর ছোট দলের ক্ষেত্রে ভালো হবে, কারণ যে দল একটা আসনও পাবে না, একটা জায়গা থেকেও এমপি নির্বাচিত হবে না, পিআর সিস্টেমে নির্বাচন হলে তার অন্ততপক্ষে 5-7টা 10টা করে সিট পাবে। এবার আসি পিআর সিস্টেমটা, নির্বাচনের সিস্টেমটা কি। পিআর হলো, ধরেন জামাত ইসলাম 15% ভোট পেল, তাহলে 15% ভোট হিসাবে টোটালে আসন সংখ্যা হলো সংসদে 300। এখন তারা 15% হিসাব করলে 3×15 = 45। বিএনপি ধরে নিলাম 40% ভোট পেল, তাহলে তারা আসন সংখ্যা পাবে 3×40=120। এই রকমের যতগুলি দল আছে তারা প্রত্যেকেই একটা পার্সেন্ট অনুযায়ী তারা ওভাবে আসন ভাগাভাগি করবে। এখন এটা আসলে পৃথিবীর আর কোন কোন দেশে আছে এটা আপনাদেরকে জানার আগ্রহ থাকে। এটা পৃথিবীর 189টা দেশের ভিতরে, 177টা দেশের ভিতরে 89টা দেশেই এই নিয়ম প্রচলিত আছে এবং এটা ইউরোপীয় দেশগুলিতে বেশি। আর এশিয়ার ভিতরে 2টা দেশে এই নিয়ম প্রচলিত আছে। তবে বাংলাদেশের ইতিহাসে যদি এটা হয়, এটা হবে প্রথম। 1899 সালে প্রথমে বেলজিয়ামে পিআর সিস্টেমে নির্বাচন শুরু হয়। এখন বিএনপি এটা নিয়ে এত চিন্তিত কেন? কারণ বিএনপি হলো একটা বড় দল। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে বিএনপি সর্বোচ্চ 120-30টার বেশি সিট পাবে না। আর যদি পিআর সিস্টেমে না হয়, হয়তো সেটা 200 ঠেকতে পারে বা তারও বেশি হতে পারে। সেক্ষেত্রে বিএনপি এই নির্বাচন কিন্তু চাচ্ছে না পিআর সিস্টেমে। আসলে পিআর সিস্টেমের নির্বাচনের সুবিধা হলো সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করার মাধ্যমে স্বৈরাচারিতা থেকে বাংলার জনগণ মুক্ত থাকতে পারবে। এটা হলো পিআরের সুবিধা। এখন স্বৈরাচারী থেকে মুক্ত কিভাবে হবে? ধরেন চরমোনাই 5% ভোট পেল। 5% ভোট পেলে চরমোনাই কিন্তু 3×5=15টা আসন নিয়ে সংসদে যেতে পারবে। আবার এনসিপি 10% ভোট পেল, সে কিন্তু 30টা আসন নিয়ে সংসদে যেতে পারবে। ন্যাশনালি যদি কেউ 5% পায়, সে 15টা নেবে, মানে পার্সেন্ট অনুযায়ী পার পার্সেন্টের জন্য 3টা, মানে সংসদে আসন সংখ্যা যেহেতু 300, তো 100%-এর ভিতরে 300 সিট, তার মানে 1%-এ 3টা সিট। তো এইটা হলো পিআর সিস্টেম। এখন এখানে কিন্তু যেটা সুফল বললাম, সুফল হলো কি, কোনো দল এখানে আধিপত্য বিস্তার করতে পারবে না সংসদে। সেখানে তাদের প্রতিদ্বন্দ্বী সকল দলের প্রার্থীরাই থাকবে, সকল দলের এমপিরাই থাকবে। এইটা হলো সাধারণ জনগণের জন্য সুবিধা। এবং সাধারণ জনগণ, ধরেন আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিছে 40%, বাকি 60% কিন্তু আদার্স দলকে দিয়েছে। এখন তারা 40% ভোট পেয়ে যদি সংসদে 200 বা 250 এমপি হয়, আর আদার্স দলগুলি যদি 60% ভোট পেয়ে 40টা অথবা 60টা অথবা 80টা আসন সংখ্যা পায়, তাহলে কিন্তু জনগণের সঠিক মূল্যায়ন হলো না। এটা কিন্তু বহির্বিশ্বে যারা এই সিস্টেমে নির্বাচন করে তারা এটাই বলে, এবং এটা আমাদের সাধারণ জনগণের জন্য ভালো, সকল দলের অংশগ্রহণ। আবার এখানে অসুবিধা আছে। অসুবিধাটা হলো, ধরেন একটা জায়গাতে যদি একজন এমপি সে মানে খুবই কম ভোট পায়, মনে করেন যে ওখানে 2 লাখ ভোট, 2 লাখের ভিতরে সে 50,000 পেল, 50,000 পেয়ে কিন্তু সে এমপি হয়ে যাচ্ছে।
তার মানে হলো কি, তার দলের ভিতরে একটা তো, প্রত্যেকটা দলের ভিতরে তো মানে ধরেন জামাত ইসলাম থেকে 40টা আসন পাবে, তা 40টা আসনের ভিতর কি হবে, সর্বোচ্চ ভোট যে পাবে পিআর সিস্টেমে সে হবে আগে এমপি। এভাবে করে তাদের যতগুলা এমপি হবে পর্যায়ক্রমে তাদের ভিতরে একটা ভোট গণনার মাধ্যমে হবে, এবং সেখানে ওই এলাকাতে যদি সে জামাতে যাকে এমপি মনোনীত করা হবে সে যদি থার্ডও হয়, মানে তৃতীয় স্থান অধিকার করে, তাহলেও সে যে কোনো একটা এলাকার এমপি হবে। এটা কিন্তু জনগণের জন্য একটা অসুবিধা, কারণ এটার জন্য কিন্তু মানে কোনো এলাকায় এমপি কিন্তু নির্ধারণ করা থাকবে না। যেমন ধরেন বরিশাল সদর আসন থেকে বিএনপি পেল 2 লাখের ভিতরে 70,000, 1,70,000 ধরেন। এখন আদার্স কোনো একটা দল সে পেল ধরেন 50,000 বা আরও কম। এখন বিএনপি যেহেতু সিট সংখ্যা বেশি পাবে, হয়তো কোনো কারণে ওই লোক ওখানের এমপি হইল না, ওখানে জামাতের এমপি দিল অথবা এনসিপির দিল, সে কিন্তু কোনো এক জায়গা থেকে আসছে, সে অত ভোট পায় নাই। এখন এইটা হবে তাদের জন্য কিন্তু খারাপ, যে আমি এত ভোট পেয়ে আমি সাধারণভাবে আগের সিস্টেমে আমি এমপি হয়ে গেছি, কিন্তু এই পিআর সিস্টেমের কারণে হতে পারি না। এটা কিন্তু তাদের জন্য একটা দুঃসংবাদের মতো থাকবে এবং গায়ে জ্বালা পোড়া থাকবে, তাদের ভিতরে একটা মানে অ্যাকশন নেওয়ার একটা ভাব থাকবে, যে আমি এত ভোট পেয়ে এমপি হতে পারলাম না, দেখি এখানে কে আসে। এখন ওখানে যে এমপি হবে সে ওই এলাকারই যে জামাতের লোক হবে সেটা কিন্তু না, ও যে কোনো জায়গার হতে পারে, ঝিনাইদহ থেকে আসতে পারে, বগুড়া থেকে আসতে পারে, মাগুরা থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। এখন ওই এলাকার জনগণের জন্য সে কী কাজ করতে পারবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। ওই এলাকার জনগণের জন্য কাজ করতে হলে ওই এলাকা সম্বন্ধে জানতে হবে এবং ওই এলাকার জনগণের সাথে একটা সুসম্পর্ক থাকতে হবে। এখন এইটা কিন্তু তাদের থাকবে না, এটা কিন্তু একটা কিন্তু মানে খুবই একটা খারাপ ব্যাপার। এখন বাংলাদেশে এই পিআর সিস্টেম নির্বাচন যদি হয় তাহলে এই সমস্যাগুলির সম্মুখীন হতে হবে এবং কারো ওরকম দায়বদ্ধতা থাকবে না, যারা এমপি প্রার্থী থাকবে তারও কারো দায়বদ্ধতা থাকবে না এলাকার প্রতি, কারণ সে যে কোনো এলাকার এমপি হতে পারবে এবং যে কোনো কাজ যদি কমও করে সে আর একটা এলাকার এমপি তাকে পরবর্তীতে মনোনীত করা হবে। তো এটা কিন্তু হলো কুফল জনগণের জন্য। যাই হোক দর্শক শ্রোতা, আমি ভিডিও আর লং করব না, আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, তা থেকে আপনারা বুঝে নেবেন যে পিআর সিস্টেমের নির্বাচনের সুফল এবং কুফল কী, এবং বিএনপি কেন পিআর সিস্টেম নির্বাচন চায় না। আসলে ব্যক্তিগতভাবে আমিও এটাকে সম্মতি দেই না, কারণ আমি সঠিক তো এমপি সঠিক আমি মানে কোনো লোকই তাদের সঠিক নেতাকে নির্ধারণ করতে পারবে না, এটা হলো সমস্যা। যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে সকলের আলোচনার ভিত্তিতে সরকার এবং সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে যেটা করলে ভালো হয় সেটাই হবে ইনশাল্লাহ। আর আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন এবং লাইক দিবেন, জানাবেন যে পিআর সিস্টেমের নির্বাচনের সুফল এবং কুফল। আপনারা জনগণ যদি পিআর সিস্টেমের নির্বাচনের সাথে থাকেন, সকল ইউটিউবাররা নিউজ করবে, আপনাদের কমেন্টও কিন্তু অনেক কাজে আসবে। সেক্ষেত্রে আপনারাও জানিয়ে দেবেন যে পিআর সিস্টেম নির্বাচন ভালো না খারাপ এবং এটা করলে জনগণের উপকার হবে কিনা। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।